ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্র শুরু করছি। আমাদের সবাইকার তরফ থেকে পূজনীয় মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম। আর আজকে শিক্ষক দিবস, তো আমরা যেহেতু খ্রিশ্চান মিশনারি স্কুলে পড়েছি, আমাদের তো কোনোদিন গুরু পূর্ণিমা আলাদাভাবে আমরা কোনোদিন সেলিব্রেট করিনি। কিন্তু এই শিক্ষক দিবস, টিচার্স ডেটা ছিল আমাদের কাছে একটা ভীষণ স্পেশাল ডে, যেদিন আমরা আমাদের টিচারদের একটু আহ, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতাটা আরও বেশি একটু স্পেশালি আমরা প্রকাশ করতে পারতাম। তো আমরা আজকে ফরচুনেট যে আজকের এই টিচার্স ডেতে আমরা আপনাকে পেয়েছি, কারণ আমার মনে হয় যে এখানে আমরা অন্তত যারা আছি সবাই উই ফিল ব্লেসেড টু হ্যাভ ইউ অ্যাজ আওয়ার টিচার, অ্যাজ আওয়ার মেন্টার, অ্যাজ আওয়ার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আর আমাদের প্রার্থনা যে আপনার ব্লেসিংস, আপনার গাইডেন্স যেন আমরা সব সময় পাই। আমরা পাচ্ছি, আপনার ওপর আমরা অনেক জুলুমও করি, আপনি সব মেনেও নেন। তার জন্য আমাদের সবাইকার তরফ থেকে আপনাকে অনেক অনেক ভক্তিপূর্ণ প্রণাম। আর আমাদের আজকের পাঠচক্রের শুরুতে আমাদের স্বরূপা একটা গান শোনাবে। স্বরূপার গান দিয়ে আমরা শুরু করব, তারপর আমরা আজকের মেন আলোচনায় যাব। স্বরূপা। প্রণাম মহারাজ। শোনা যাচ্ছে কি? ক্লিয়ার। চিন্তায় মম মানুষ হরি চিরে ঘন নিরঞ্জন। চিন্তায় মম মানুষ হরি চিরে ঘন নিরঞ্জন। অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। চিন্তায় মম মানুষ হরি চিরে ঘন নিরঞ্জন। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত। কিবা বিজলি চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন। কিবা বিজলি চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন। চিন্তায় মম মানুষ হরি চিরে ঘন নিরঞ্জন। হৃদি কমলাসনে ভাবতার শ্রীচরণ। হৃদি কমলাসনে ভাবতার শ্রীচরণ। দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। চিদানন্দ রসে ভক্তি যোগাবে
হরে চিরমগন চিদানন্দ রসে ভক্তি যোগাবে সে হরে চিরমগন চিন্তায় মম মানস হরি চিদে ঘন নিরঞ্জন শিবায়নুপম ভাতি মোহন মুরতি ভকত হৃদয় রঞ্জন শিবায়নুপম ভাতি মোহন মুরতি ভকত হৃদয় রঞ্জন চিন্তায় মম মানস হরি চিদে ঘন রঞ্জন। শ্রীরাম। অপূর্ব গান শোনালি স্বরূপা। আমরা আমাদের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। আমরা স্বামী ভূতেশানন্দজির শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গর দ্বিতীয় ভাগে যে অবস্থাত্রয় অংশ আছে সেইখান থেকে আমাদের কিছু ডাউট ছিল, সেইটা নিয়ে মহারাজের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছিল। এর আগে আমাদের 3 দিন আলোচনা হয়েছে, তো কিন্তু আমাদের লাস্ট যেটা আলোচনা হয়েছিল সেটা বেশ অনেক দিন আগে, সেই এপ্রিল মাসে হয়েছিল। তারপরে আমাদের অন্য বিষয় নিয়ে এখানে জিজ্ঞাসুর ক্লাসে আমরা কালী তত্ত্ব নিয়ে এর আগে আলোচনা হয়েছে। তো আজকে আমরা আবার যে অবস্থাত্রয়ের কিছু প্রশ্ন আমাদের বাকি আছে সেইগুলো আজকে আমরা মহারাজকে অনুরোধ করেছি যদি মহারাজ সেইগুলো নিয়ে আমাদের আলোকপাত করেন। তো মহারাজ ওম अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरिः ओम। ओम नमो भगवते रामकृष्णाय। যেমন আগে আমাদের বলা হলো যে হ্যাপি টিচার্স ডে, আজকে ভারতের একটা বিশেষ দিন among the teachers and for the students. ছোটবেলাতে আমরা টিচার্স ডে মানতাম যখন স্কুলে থাকার সময়, আর তখন টিচার্স যখন ক্লাস টিচার যিনি আসছেন তার একটা স্পেশাল ওয়েলকাম হতো, কেন উনি ফার্স্ট ক্লাসটা উনিই নেবেন আর ওনাকে ক্লাস টিচার বলে চিহ্নিত ছিল। সেই টিচার হচ্ছে আমাদের টিচার, এরকম করে আমরা বলতাম। প্রত্যেক ক্লাসের একজন ক্লাস টিচার থাকেন, সেই জন্য ওয়েলকাম করতাম। উনি এই টিচার্স ডেতে উনি আমাদের স্কুলে ক্লাসে ঢুকেই উনি আমাদের দেওয়া গিফটগুলি নিয়ে পাশে রেখে টেবিলের উপর রেখে তারপরে বলতেন, দেখো টিচার্স ডে করাটা খুবই ভালো লাগছে আমার, তোমরা আমাকে এত শ্রদ্ধা আর তোমাদের প্রেম এগুলি পেয়ে তো খুব ভালো লাগছে, কিন্তু তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি যতটা তোমাদের বুঝাচ্ছি এটা যে লেসন্স গুলি সেইগুলি আমি যতটা জানি ওই রকমই আমি বুঝাবো, কিন্তু তোমরা যে বুঝবে সেটা থেকে সেটা তোমার একটু এগিয়ে গিয়েও তুমি বুঝতে পারো কিংবা কমও তুমি বুঝতে পারো। আর ইচ ওয়ানের যেমন যেমন এক একজনের যে প্রতিভা আছে সেই রকমই উনি গ্রহণ করতে পারে। সেই জন্য কোনোদিন আমাকে তুমি এটা বাইরে গিয়ে বলো না এই টিচার খারাপ, এই টিচার ভালো বলেনি, এরকম বলবে না। কারণ টিচার যতটা ওনার সামর্থ্য আছে সেইভাবে উনি বুঝাবেন, কিন্তু শিষ্যদের মানে টট যেটা বলা হয় আমাদের পিউপিলস, আমাদের নিতে হবে যতটা আমরা পারি নেব। তখন এই দুটো মধ্যে যদি একসঙ্গে যদি ওয়েভলেন্থ না পড়ে তখন কম বেশি তো হবেই, তখন কারোকে দোষ দেখার দরকার নেই। এই কথাটা উনি বুঝিয়েছেন। তবে থেকে আমি দেখছি
অনেক রকম টিচার্স আন্ডারে আমিও ছিলাম, আর সাধু টিচার্স আন্ডারে আমি পড়াশোনা করেছি। আমাদের বেলুর মঠের ট্রেনিং সেন্টার জায়গাতে পড়েছি। তারপরে অন্য অন্য সিনিয়র সাধুদের সঙ্গে আমি দেখেছি, তাদের কাছ থেকেও কিছু কিছু ক্লাস আমি পড়েছি। সেই জন্য সবসময় বোঝা যায় এই টিচার্স ডে ইজ ওয়ান অফ দ্য ডে উই রিমেম্বার আওয়ার টিচার্স। আর শুধু টিচার তা নেই, শুধু একটা জায়গাতে বসে টেবিল চেয়ার নিয়ে চাপ নিয়ে একটা বোর্ডের লেখা সেই মাত্র টিচার তা নয়, যার সঙ্গে আমি থাকি তাদের কাছ থেকেও আমি কিছু কিছু লেসন্স পাই। সেরকম আমি বলতাম, আমি ইটানগরে 10 বছর ছিলাম, একজন সাধু, তার নাম হচ্ছে প্রথমানন্দ বলে, প্রীতি মহারাজ বলে তার নাম। তার সঙ্গে তার কাছে ছিলাম বলে তাকে আমি টিচার বলেই মনে করতাম, যদিও উনি কিছু টিচ করতেন না আসলে, কিন্তু ওনার জীবনের আর ওনার যে পদ্ধতি যেটা আমাকে শেখাতেন সেইগুলি আমি বুঝতে পেরেছি। তখন আমি ভাবতাম ইনি টিচার মতোই। এইরকম করে আমরা নিই। তার মানে ইউ ক্যান এক্সপ্যান্ড দ্য রোল অফ টিচার ইনটু হিউজ আউটসাইড ওয়ার্ল্ড অলসো। তার মানে একটা মানুষ থেকে আমরা যেমন শিখতে পারি, সেরকম আমরা we can learn from other beings like birds, like animals. কত কিছু জানার আছে। তো একজন অবধূত কত রকম টিচার্স রেখেছিলেন, উনি সবটা দেখেই উনি একটা লেসন বার করবেন। সেই লেসনটা ইনি বার করছেন, কিন্তু সেই সাবজেক্ট অবজেক্ট আছে সেটা কিন্তু বলছেন এনাকে, কিন্তু ইনি বুঝতে পারছেন একটা জিনিস, তখন তাকে উনি টিচার বলে বরণ করেন। তো এটা একটা অদ্ভুত ব্যাপার। তার মানে শিক্ষণ যেটা চলছে এটা অনবরত চলতেই থাকে। তো সেই হিসাবে আমরা পড়াশোনাটা করছি। আমরা যেটা সন্ধ্যারানী যেটা প্রথমে আমার কাছে এলো এই পয়েন্ট নিয়ে, মহারাজ আমি যখন বইটা পড়ছি, এই বইতে আমাদের অনেক রকম প্রশ্ন ছিল, সেগুলো আমি লিখে রেখেছি, আপনাকে পাঠাবো, আপনি ওটা নিয়ে ক্লাসটা শুরু করুন। সেইভাবে জিজ্ঞাসাতে আমার ঢুকা, না হলে আমি এটা তো 5 দিন তোমরা করো, তাই না, সপ্তাহে 5 দিন, আর ওটাতে একদিন মাত্র আমার টাইম আছে, সেটা আমি আসছি। কিন্তু এটা হচ্ছে স্পেশাল ক্লাস বলা যেতে পারে, where we can discuss things and whatever I know that I can share with you, এইভাবে আমরা প্রসিড করি। এখন যেটা লাস্ট টাইম যেটা জিজ্ঞেস করছিল, মানে এপ্রিল মাসে না মার্চ মাসে জানি না, তখন আমাকে পাঠিয়েছিল, সেটাতে এই যে অবস্থা ত্রয় বলে একটা সাবজেক্ট আমরা ডিসকাস করছিলাম কন্টিনিউয়াসলি। আজ 3-4 ক্লাস আমরা ডিসকাস করেছি অবস্থা ত্রয় সম্বন্ধে, আর তার মধ্যে যে যে পয়েন্টগুলি এলো সেগুলি আমরা ডিসকাস করেছি। কিন্তু আজকে ও একটা ওয়েট, আমি ওর SMS-টা বার করি, সেটাতে ও যেটা লিখেছে সেটা সবাই তোমরা এটা পড়েছো বলে তোমরা জানি। তো ওখানে ওই যে ওই পয়েন্টসগুলি লিখেছিল, ওটার মধ্যে 8 নম্বর পয়েন্টটা মিনিং অফ দ্য ওয়ার্ডস বলে লিখেছে। হোয়াট আর দ্য ওয়ার্ডস? একটা হচ্ছে প্রত্যানুভূতি, আরেকটা হচ্ছে অনুবর্তমান, তারপরে ব্যাবৃত্ত। এই 3টে টেকনিক্যাল টার্মস সেটাও লিখেছে। এটা নিয়ে আমরা আজকে দেখব আজকে কিভাবে এই শব্দগুলি কিভাবে আসছে। তো এই যে মিনিং অফ দিস ওয়ার্ডস, প্রত্যানুভূতি মানে প্রতি প্লাস অনুভূতি, তি প্লাস আ, সংস্কৃত গ্রামারে বাংলাতেও তাই, তি প্লাস আ যদি এক হয় তখন ত্য হয়ে যায় ওটা। সো প্রত্যানুভূতি, অনুভূতি আ আছে বলে ওটা প্রত্যা আকারটা হবে প্রত্যানুভূতি। আর এটা হচ্ছে অনুবর্তমান। বর্তমান তো আমরা জানি, বর্তমান নিউজ পেপার আসার পরে সেই শব্দটা অনেকের জানা আছে। আমিও কলকাতাতে থাকাকালীন বর্তমানটা পড়তাম। সেই এডিটর তখন যিনি ছিলেন উনি খুবই বিখ্যাত এডিটর, একজন বাঙালি মানুষ, কিন্তু খুব ভালো লিখতেন উনি। সেইগুলি পড়তাম। সেবা প্রতিষ্ঠানে থাকাকালীন আমি তার এডিটোরিয়ালটা পড়তাম, জাস্ট টু গেট এ ফ্লেয়ার অফ ল্যাঙ্গুয়েজ, কিভাবে বাংলাটা এত সুন্দর বলা যায় একটা সাবজেক্টকে নিয়ে উনি কিভাবে প্রেজেন্ট করতেন। সেটা ওনার নামটা আমি ভুলে গেছি, বরুণ সেনগুপ্ত। বরুণ সেনগুপ্ত, কারেক্ট, বরুণ সেনগুপ্ত, কারেক্ট। তার অনেক পড়েছি আমি। বর্তমান, এটা হচ্ছে অনুবর্তমান,
ওনার নামে একটা মেট্রো স্টেশনও আমরা তৈরি করছি কলকাতায়, বরুণ সেনগুপ্ত। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। বোধহয় উনি আছেন কি এখন? না না না, এখন নেই। আচ্ছা আচ্ছা, very good. তো তারপরে ব্যাপৃত্ত বলে একটা শব্দ, এই তিনটে শব্দ নিয়ে আমরা আজকে দেখব এটা কিভাবে অ্যানালাইজ করা যায়। তো এখানে দেখা যাচ্ছে এই তিনটে শব্দ, শুধু শব্দ মিনিং যদি ধরা হয় তখন সংস্কৃত যারা কিছুটা পড়েছে তারা ইজিলি এটা অনুমান করতে পারবে এর শব্দের মানেটা কি। কিন্তু সেটা তো চাইছে না চন্দ্রাণী, শুধু শব্দের মানেটা চাইছে না, এই যে ইউসেজটা কোন জায়গাতে এসেছে, সেখানে কি পয়েন্ট ডিসকাস হয়েছে সেটা সম্বন্ধে ও জানতে চায়, ও চাইছে। সেই জন্য তাকে আমি বললাম, দেখো তুমি এই শব্দগুলি কোন জায়গাতে আসছে কিংবা কোন রেফারেন্সে তুমি পেয়েছো, এটা একটু আমাকে পাঠাতো। তখন কি করলো, ও আমাকে এই যে ভূতেশানজি মহারাজের এই বইটা আমাকে পাঠিয়েছিল। সেই বইটা পিডিএফ কপি ফ্রিলি পাওয়া যায়, কথামূর্ত প্রসঙ্গ পার্ট 2, ওখানে আসছে এই শব্দগুলি। তখন আমি ওইটা নিয়ে তারপর বইটা পাওয়াতে সুবিধা হলো, পুরো চ্যাপ্টারটাই আমি পড়তে পারলাম। তখন ব্রডলি ওই কনটেক্সটটা কোথায় আছে, সে যে কনটেক্সটে স্বামী ভূতেশানন্দ মহারাজ বলছেন এই তিনটে শব্দটা ব্যবহার করেছেন, এটা সম্বন্ধে একটা ফেয়ারলি একটা আইডিয়াটা হলো। ওটা কি আইডিয়া, যেহেতু আমরা এই তিন অবস্থার সম্বন্ধে আমরা ডিসকাস করছিলাম, তোমরা মনে রাখতে পারো প্রথম কিংবা ফার্স্ট সেকেন্ড ক্লাসে একটা কোশ্চেন ছিল কি, এই যে চতুর্থ অবস্থা যেটা আছে, যেটা তিন অবস্থাকে পার হয়ে তুরীয় বলা হয়, সেটা কি অবস্থা না অবস্থা নেই? তখন ওটা আমরা বুঝেছিলাম, তখন ওটা অবস্থা কিন্তু নেই, কিন্তু অন্য কোনো ওয়ার্ড ওখানে ফিট করা যাবে না বলে চতুর্থ যেটা স্টেজ যেটা আছে, সেটা তৃতীয় অবস্থার পরে যে স্টেজটা আসছে সেটাকে অবস্থা বলে একটা টার্মটা আমরা ইউজ করছি, কিন্তু সেটা অবস্থা বলে বলা যাবে না বলে আমরা ওটা বিশদভাবে আমরা দেখলাম। তখন এখন দেখো এই তিনটে অবস্থাতে যেটা আছে, জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। জাগ্রত অবস্থাতে আমরা স্বপ্ন অবস্থাকে ওটা মিথ্যা বলি। তো ভূতেশানজি মহারাজ আমাদের বুঝাচ্ছেন এই মিথ্যাটা কেন হয়, এই যে আমরা মিথ্যাটা বলি, এটা কারণটা তো হতে হবে, একটা কিছু কারণ হবে, সেই কারণটা কি বলে উনি আমাদের বুঝাচ্ছেন। সেটা কিভাবে বুঝাচ্ছেন উনি এই মিথ্যা হবে? তো এটা মিথ্যা এই জন্য, একটা অবস্থার সম্বন্ধে আর একটা অবস্থায় থাকাকালীন আমরা আগের অবস্থার সম্বন্ধে ডিসকাস করতে পারছি, আমরা মনে রেখে করতে পারছি। যেমন আমরা একটা স্বপ্ন দেখলাম, আমি কাশী গিয়েছি বলে, সেই স্বপ্নটা আমি দেখছি, আমি জাগবার পরে, জাগ্রত অবস্থাতে আসবার পরে আমি বুঝতে পারছি আমি একটা স্বপ্ন দেখলাম, সেখানে কাশী গিয়েছি। কিন্তু এই যে উইথ রেফারেন্স টু দ্য প্রেজেন্ট স্টেট, আমি আরেকটা স্টেটকে আমি কম্পেয়ার করতে পারছি, এই জন্য স্বপ্ন অবস্থাটা মিথ্যা। যদি স্বপ্ন অবস্থাটা থেকে এই জাগ্রত অবস্থাটাই মিথ্যা বলে সাধুরা বলছেন, এখন গ্রেট ঋষি বলছেন এটা জাগ্রত অবস্থাটাও মিথ্যা, এটা কি করে হবে? কোন অবস্থা থেকে এটা মিথ্যা বলে আমাদের জানা যাবে? এটা জিজ্ঞেস করলে উনি বলছেন এই অতীত অবস্থা, এই যে ত্রয়ী অবস্থার উপরে যেটা আছে, সেই অবস্থা থেকে সেই অনুভবটা করলেই বোঝা যাবে এই জাগ্রত অবস্থাটাও স্বপ্ন অবস্থার মধ্যেই মিথ্যা, এটা উনি বোঝা যাবে। আরেকটা কারণটা হচ্ছে স্বপ্ন অবস্থাটা মিথ্যা কেন বলছি আমরা, আরেকটা কারণ, যেটা আমি যে ঘুমিয়ে পড়ছিলাম, জেগে উঠলাম, এই যে 10 মিনিট হোক 1 ঘন্টা হোক, তার মধ্যে আমি বেনারস ঘুরে চলে এসেছি, এটা কি জাগ্রত অবস্থায় সম্ভব? সেটা তো সম্ভব নেই। যদি আমি এখান থেকে ব্যাঙ্গালোর থেকে যদি বেনারস যেতে চাই, তো আমাকে কত কিছু করতে হয়, টিকিট বুক করতে হবে, ট্রেনে বসতে হবে কিংবা প্লেনে যেতে হবে, আর গিয়ে তারপরে চলে আসা, এতগুলি কাজ করতে গেলে আমার অনেক দিন লাগবে। কিন্তু ওই 5 মিনিট ঘুমের মধ্যে একটু তন্দ্রা অবস্থাতে আমি একটা স্বপ্ন দেখতে পাই, আমি বেনারস ঘুরে চলে যাবো।
এটা যেহেতু জাগ্রত অবস্থায় আমরা থাকছি বেশিরভাগ সময় আমরা বুঝতে পারছি দিস ইজ নট ট্রুথ, বিকজ উই ক্যান কম্পেয়ার দ্য ট্রাভেল টু বেনারস ইন জাগ্রত অবস্থা, ওটার সঙ্গে আমি কম্পেয়ার করতে পেরে আমি বুঝতে পারছি 5 মিনিটের মধ্যে বেনারসে ঘুরে আসা সম্ভব নেই, সেই জন্য দ্যাট ইজ মিথ্যা বলে এটা বলা যায়। তারপরে আমি এখন বিভিন্ন রকম লোককে দেখছি স্বপ্নাতে বিভিন্ন রকম লোক, তো আমি তোমাদের দেখলাম, কিংবা আমি আমার জানাশোনা স্বামীজিদের দেখলাম, কিংবা আমি একটা মন্দিরে গেলাম, মন্দিরে সেই বিরাট অভিষেকম হচ্ছে সেই আমি দেখলাম, এইরকম করে আমি দেখছি। তো জাগ্রত অবস্থায় আসার পরে এতগুলি মানুষকে আমি দেখেছি কি করে, কেউ তো এখানে এলেগিরিতে নেই, কিন্তু আমি এলেগিরিতে বসে এতগুলি সাধুদের এতগুলি ভক্তদের আমি দেখতে পেয়েছি, এটা তো সম্ভব নেই। এই জন্য সেটা হচ্ছে মিথ্যা বলে আমরা বুঝতে পারছি। কিন্তু এই জাগ্রত অবস্থাটাও মিথ্যা, এটা কি করে বলা যাবে? এটা যখন ঋষিরা বলেন, উপনিষদ যখন ডিক্লেয়ার করছে এই জাগ্রত অবস্থাটাও মিথ্যা অবস্থা, এটা কিভাবে আমাদের বুঝতে হবে? এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ অনলি টুডে। আমরা সাধন করে 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 তারপরে ওই চিদানন্দ, যেটা গান স্বরূপা যেটা খুব ভালো গান কইল, এটা গানটা ভেরি এক্সেলেন্ট গান, এর মধ্যে দেখে চিদানন্দটা পাবে কি করে? এটা প্রেম নয়ন দিয়ে পাওয়া যাবে। চিদানন্দ এক্সপিরিয়েন্স হচ্ছে জ্ঞান যোগের, আর প্রেম নয়নের ভগবানকে দেখা হচ্ছে এটা ভক্তি যোগের। কিন্তু কি সুন্দর ভক্তি আর জ্ঞানকে মিশ্রিত করে আমাদের এই গানটা পরিবেশন করলো আজকে, খুব ভালো লাগলো এই গানটা। সেই চিদানন্দ, এই যে চিত আনন্দ, সেটা যেটা আছে সেটা আমরা পাই এই অতীত অবস্থাতে। সেই অতীত অবস্থাতে আত্মা বলে একটা জিনিস আছে, সেই অবস্থাতে অনুভব না করতে পারলে, শুধু শুনলে হবে না, অনুভব না করতে পারলে আমরা বুঝতে পারবো না এই জাগ্রত অবস্থাটা মিথ্যা। তার মানে যতক্ষণ আমাদের ওই পরা অনুভব যেটা না আসে আমাদের মনের মধ্যে, এই জাগ্রত অবস্থাটা সবসময় রিয়েল, এটাই ঠিক, এরকম আমাদের মনে হবে। সেটাতে বার করা খুবই কঠিন। বিভূতিভূষণজি মহারাজ ওখানে লিখছেন এইরকম যে জাগ্রত অবস্থাকে মিথ্যা বলে মেনে নেওয়া অত্যন্ত কঠিন। এটা কিন্তু ঝট করে আমাদের আসে না, আর খুব প্রয়াস করে তারপরে অনেক সাধনা করে তারপরে ওই স্তরে আমি যারা উঠতে পারি, সেই জন্য মেডিটেশন প্র্যাকটিসটা ইজ ভেরি হেল্পফুল ইন জ্ঞান যোগা অলসো। হু am I? That question comes. এটা বারবার বলতে 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 তখন জাগ্রত অবস্থাতে যেটা আমি দেখছি এগুলি মিথ্যা নেই। তো এটা নিয়ে একজন সূর্য ভগবান আছে না, তার পুত্র একজন, সেই ওর নাম হচ্ছে গার্গে, সে আছে তার গুরুর কাছে যাচ্ছে। পিপ্পলাদ বলে একজন ঋষি, আমাদের পুরাণের চেয়েও এটা হচ্ছে উপনিষদ কালের একজন ব্রহ্ম ঋষি ছিলেন, যিনি ব্রহ্মকে দর্শন করেছেন। তো সেই ব্রহ্ম ঋষির কাছে সে তার শিষ্য, সে গিয়ে পিপ্পলাদ ঋষির কাছে গিয়ে কিছু প্রশ্ন করছে। সেই প্রশ্নগুলি মিলিয়ে একটা তার নাম হচ্ছে প্রশ্ন উপনিষদ। তার মানে এই উপনিষদের মধ্যে আপনারা জানেন 108 উপনিষদ আমরা পপুলারলি বলি, তার মধ্যে 10 কিংবা 11 উপনিষদ প্রামাণিক উপনিষদ বলে মনে করা হয়, যেহেতু আদি শঙ্করাচার্য উনি ভাষ্য লিখেছেন বলে সেটা করা হয়, এটা বলা হয়। এখন সেই উপনিষদের মধ্যে এই 11 উপনিষদ 12 উপনিষদের মধ্যে একটা উপনিষদ আছে, সেটার নাম হচ্ছে প্রশ্ন উপনিষদ। সেটাতে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, তারপরে চতুর্থ প্রশ্নতে একটা প্রশ্ন করে সেই ছেলেটি, সেই শিষ্যটি কি প্রশ্ন করছে সেটা কিন্তু খুব আশ্চর্য। ও জিজ্ঞেস করছে, যখন মানুষ শুতে যায় আর ঘুমিয়ে পড়ে, কে ঘুমুচ্ছে? একটা প্রশ্ন, এটা আশ্চর্য প্রশ্ন। দেখো, এইগুলি প্রশ্ন আমাদের নর্মাল যেটা যারা ব্যবহার করছে কিংবা ওয়ার্ল্ডলি পিপল, তাদের মধ্যে এই প্রশ্নগুলি আসে না। আমি কে, এই প্রশ্নটাই আসে না তাদের মধ্যে। স্পেশালি যারা জ্ঞান যোগ প্র্যাকটিস করছে তাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসে।
তো যে ঘুমুচ্ছে সে কে? এরকম পিপলাদ ঋষিকে জিজ্ঞেস করছে গর্গ, মানে গর্গ গোত্র থেকে ওই ছেলেটি এসেছে বলে তার গার্গ্য বলে তার নাম এসেছে, আর সৌর্যায়ণী বলে তাকে বলা হয়, তার মানে সূর্যের পুত্র বলে। তারপরে জিজ্ঞেস করছে যে ঘুমিয়ে পড়েছে, যে লোকটি ঘুমিয়ে পড়লো একটা মানুষের মধ্যে, সে তাকে জাগালো কে? ওটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। তারপরে কে লোকটি, এই লোকটির মধ্যে যিনি আছেন, যে ঘুম পাড়িয়ে দিচ্ছে আবার জাগিয়ে দিচ্ছে, সে স্বপ্নগুলি দেখছে, ওই লোকটি কে? তারপরে জিজ্ঞেস করছে সন্তুষ্ট মানে কি, মানে যেটা আমি কোথায় কোনটাতে আমি খুব হ্যাপিনেস যেটা বলা হয় সেটা কে, আর কিভাবে সেটাকে আমি স্থাপন করতে পারি, এইরকম করে। এটা এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। এই কোশ্চেনের অ্যান্সারে 3 রকম একটা অগ্নির কথা বলেন উনি, তারপরে এই 5টি প্রাণ সেটা সম্বন্ধে এক্সপ্লেন করেন। এসব একটু বুঝতে গেলেই তোমাদের একটা একজন টিচার দরকার আছে, না হলে এগুলি এত যে কঠিন সাবজেক্ট এটা বুঝতে গেলে, unless we are acquainted with the terminology of the Gyan Yoga, very difficult to understand this. Mostly আমরা ভক্তি যোগের আমরা স্পেশালাইজ করছি, তাই না? মোস্ট অফ us মনস বলো কিংবা ভক্তদের বলো, তো আমরা এইসব প্রয়াস করছি ভক্তিভাবে থাকতে, সেই জন্য আমাদের অতটা আমরা চিন্তা করছি না। জ্ঞান যোগে যারা যাচ্ছে তারা কিন্তু এইসব প্রশ্ন তাদের মনের মধ্যে আসে, সেটাই এইগুলি বলা হচ্ছে এখানে। ইনি যেটা বলছেন একটা আনসার উনি একটা জায়গাতে উনি এসেছেন, ভূতেশজি মানে কি বলছেন, একটা সেন্টেন্স কোট করেছেন। সেই চন্দ্রাণী সেই প্যারাটা পড়তে পারো তুমি, সকলে যেন শুনতে পারে। यद् दृष्टम अनुपश्यति श्रुतम श्रुतमेवार्थमनुपश्रृणोति अनुशृणोति देश दिगंतरैश्च प्रत्यानुभूतं पुनः पुनः प्रत्यानुभवति दृष्टं च श्रुतं च अनुभूतं चानुभूतं च सच्च सर्वं पश्यति सर्वः पश्यति। এটা শ্রুতি থেকে, এটা শ্রুতি বলা হয় উপনিষদকে, আমরা সবাই জানি কি শ্রুতি কি স্মৃতি, এই দুটোই ডিফারেন্সটা আমরা জানি, সেগুলি আমি যাচ্ছি না, আগে আমরা ডিসকাস করেছি। তো এই শ্রুতিতে মানে এই প্রশ্ন উপনিষদ থেকে অ্যান্সার যেটা পাওয়া যাচ্ছে, পিপলাদ ঋষি যেটা দিচ্ছে, এটার বাংলাতে মানেটা কি লেখা আছে? সুষুপ্তি কালে জীব দ্রষ্টারূপে থাকে বলে বলতে পারে সে তখন কিছু অনুভব করেনি। দ্রষ্টা না থাকলে সেই সময়টি তার কাছে নিশ্চিহ্ন হয়ে যেত, কিন্তু তা হয় না। সুষুপ্তিকালে দ্রষ্টা থাকে, কিন্তু তখন তার অন্তঃকরণ কাজ করে না বলে সে তার স্মৃতিকে ধরে রাখতে পারে না। কারণ সে যদি না থাকতো কিছু যে অনুভব হয়নি এ কথা কে বলছে? এক্সেলেন্ট, ভেরি বিউটিফুল আর্গুমেন্ট যেটা পিপলাদ মুনি দিচ্ছেন আমাদের বুঝাবার জন্য। সেটা কি হয়, উনি বলছেন এই যে একটি লোক আছে বলে আমাদের মানতেই হবে। আমি বলে আমি যেটা আমাকে ভাবি, আমি স্বামী বিমোক্ষানন্দ এটা ভাবি, আমি ঘুমোতে যাই, আমি ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠলাম, সেই আমিটা এখনো রয়েছে আমার মধ্যে। এখন যেটা বলছেন একজন যদি না থাকলো তখন আমি কিছুই অনুভব করিনি, এই যে নেগেটিভ ভাবে যে বলবে সেটা বলার জন্য একটা লোক তো দরকার আছে। একটা যদি অনুভব করো, তুমি একটা স্বপ্ন দেখো, তুমি বাইরে এসে বলতে পারো জাগ্রত অবস্থাতে আমি স্বপ্ন দেখেছি, কিন্তু আমি কিছুই স্বপ্ন দেখিনি। যদি ধরো আমি স্বপ্নই দেখলাম না, আমার খুব সুষুপ্তিতে আমি চলে গেলাম। সুষুপ্তি মানেটা কি? নিদ্রা ভিন্ন, নিদ্রা যেখানে নেই, সেই নিদ্রাতে যেখানে স্বপ্নটা আসে না সেটা সুনিদ্রা, সেটা সুষুপ্তি বলা হয়।
সেই সুষুপ্তি থেকে আমি যখন ফিরেছি, এখন আমার তো কোনো অনুভব হয়নি, ওখানে কোনো ড্রিমস কিছুই দেখলাম না, কিন্তু আমি বলতে পারছি আমি কিছুই দেখলাম না, কোনো অনুভব করিনি। যেটা বলছি সেটাও উনি নিয়ে নিয়েছেন। এই যে করিনি, যেটা কি করে তুমি বলবে, তুমি যদি না থাকো ওখানে। তার মানে আর্গুমেন্টটা কি, এই যে পূর্ব যারা বলে যে এগেনস্ট আর্গুমেন্ট যেটা করে, লোকায়িত যাদের বলা হয়, তাদের আর্গুমেন্ট হচ্ছে এই মানুষ জন্মটা এটাই, এই শরীরটাই এই মানুষ, এই শরীরের বাইরে আর কিছু এই শরীরের মধ্যে নেই। যদি বলা হয় কিছু আত্মা আছে, প্রাণ আছে, এইসব কিন্তু মিথ্যা, এগুলি আমরা মানব না। শরীর যতক্ষণ আছে, আমি শরীর দিয়ে আমার যেটা পাওনা, আমি যেটা সুখ ভোগ করবো, সেইগুলি সুখ ভোগ করতে থাকবো। তো এটা হচ্ছে একটা ফিলসফি ছিল আমাদের দেশে, এটা চারবাক ফিলসফি বলা হতো। ফিলসফিদের মধ্যে এটা একটা পার্ট। চারবাক ঋষি ছিলেন তারা কিন্তু এমনি লোক নেই, তারা রিয়েলাইজ করেছেন। কিভাবে রিয়েলাইজ করেছেন? তারা এই শরীরটাই পুরোপুরো এই জাগ্রত অবস্থাতে আমার সত্য, তার মানে শরীর সত্য, এই কথাটা ওরা বলতো। তার মানে সেই সত্য জিনিস আছে, তার পিছনেই আমাদের দৌড়তে হবে। যেটা অসত্য, যেটা মায়া, যেটা তার পিছনে দৌড়ে কোনো লাভ নেই। সেই জন্য এই শরীরটাই সত্য জিনিস, এই শরীরটা ধরে, এই শরীরটা যত পারা যায়, যত সুখ ভোগ করা যায়, সেটা আমরা করব যতক্ষণ এই শরীরটা না পড়ে যায়। তার মানে এই শরীরের বাইরে কিছু আছে কিনা, এই প্রশ্নটা তখন উঠেছিল এদের মধ্যেই, এই চারবাকেদের মধ্যে। তখন তাদের থেকে তারা আলাদা হলো, সেই ফিলসফি ওয়াজ গট ডিফারেন্সিয়েটেড। তখন এরা বলছিল না, এই ভিতরে কিছু আছে। তখন আছে কিনা কি করে জানবো? সেই জন্য এই শিষ্যটি গুরুকে জিজ্ঞেস করছে, এই যে আমি ঘুমিয়ে পড়লাম, হু ইজ দ্য পার্সন, যে লোকটি, যে মানুষটি যে আছে ভিতরে, সে কে ঘুমুচ্ছে, কে জাগ্রত হচ্ছে, এই পয়েন্টটাও জিজ্ঞেস করছে। তার মানে পিপলাদ ঋষি এখানে আমাদের স্পষ্টভাবে বলতে চান, দেখো এর পিছনে একজন আছেন, সে এক্স, ধরো লেট আস কল হিম এক্স, উই ডোন্ট ওয়ান্ট টু নেম হিম নাও, কেন নাম করতে গেলেই অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি যদি আত্মা বলি, তখন আত্মাটা কি, তার মানে জীবাত্মা না পরমাত্মা, এই কোশ্চেনটা হবে। তার মানে আত্মা, এই জীবাত্মা মানে আমি যদি জীবাত্মা বলি, তার মানে পরমাত্মার সঙ্গে কি তফাৎ, কেন এটা পরমাত্মা বলছো না তুমি, এইসব প্রশ্নগুলি আসবে আর অনেক বিস্তার হয়ে যাবে। সেই জন্য ওটা আমরা এক্স বলে ধরিনি আজ, মানে আজকের জন্য। তো ওই এক্সটা আসলে আমাদের ইন্টেলেকচুয়ালি জানতে হবে, ওটা আত্মা। কিন্তু আত্মা সম্বন্ধে আমি এখন বলছি না, ঋষিও বলছেন না। উনি কি বলছেন? সামথিং ইজ দেয়ার, তাকে উনি বলছেন দেব বলে একটা প্রয়োগ করছেন সেই শব্দটা, যিনি আছেন, দিস গড, দিস দেবা, ইনি দেব। কেন? ওটা স্পিরিটকে তুমি ফিজিক্যাল হিসাবে কিছু বলতে পারছো না, সেই জন্য ওকে দেব মানে কি, দিব বলে সংস্কৃতে একটা ধাতু আছে, সেখান থেকে শব্দটা বেরিয়েছে। দিব মানে এফালজেন্স, টু লাইট, তার মানে টু প্রকাশ, এইসব মানেগুলি আসছে। সেই দেব ভিতরে, আমাদের ভিতরে একজন দেব মানুষ আছে। যদি ধরো মানুষ বলে, আমি এই জন্য বলছি জাস্ট বুঝাবার জন্য, কিন্তু ওটা মানুষ নাই, মানুষ ভিন্ন। যা কিছু এই প্রপঞ্চের সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির যতগুলি স্পেসিস আছে, যতগুলি রকম মানুষ, দেবতা কিংবা বলো, কিন্নর বলো, গন্ধর্ব বলো, কিংবা বার্ডস বলো, অ্যানিমালস বলো, সবটা বেরিয়ে একটা দিব্য একটা বস্তু আছে। সেই দিব্য বস্তুকে দেব বলা হয়, সেই দেব শব্দটা ওখান থেকে বেরিয়েছে। তখন পিপলাদ ঋষি তাকে বলছেন, এই দেবে, দিস গড, দিস দেবে, এষ দেব বলছেন, স্টার্টিং করছেন অ্যান্সারটা, এষ দেব মহিমানম অনুভবতি বলছেন। মহিমানম, দি গ্র্যান্ডার, দ্য পাওয়ার, দ্য গ্লোরি। মহিমা মানে গ্লোরি,
দ্য গ্লোরি এক্সপিরিয়েন্স করছে। হোয়াট টাইপ অফ গ্লোরি ইট ইজ? সে বলছে ইয়ৎ দৃষ্টম দৃষ্টম, যা যা দেখা যাচ্ছে, দৃষ্টম মানে যে বস্তু দেখা গেল সেটাকে দৃষ্টম বলা হয়। আমি যদি একটা পাখিকে দেখি এখন, সেই পাখি হচ্ছে দৃষ্ট বস্তু। দৃষ্টম মানে পাস্ট, ইট ইজ সিন, হ্যাভ বিন, হ্যাজ বিন সিন। একটা গাছকে দেখছি আমি, গাছ হচ্ছে এটা দৃষ্ট বস্তু। সো দৃষ্টম মানে ইট ইজ পাস্ট টেন্স, মনে রাখতে হবে। এটা হচ্ছে এভরিথিং দ্যাট হ্যাজ বিন সিন অলরেডি। তো উনি বলছেন ইয়ৎ দৃষ্টম বলেই হলো, ওই রকম বললেই বোঝা যেত, কিন্তু উনি পিপলাদ ঋষি তার স্যাটিসফ্যাকশন নেই। তো ইয়ৎ দৃষ্টম বললে একটা পার্টিকুলার অবজেক্টকে বলা বোঝানো যাবে, অন্যগুলি তো আমরা নাও নিতে পারি অ্যাকাউন্টে। সেই জন্য উনি বলছেন ইয়ৎ দৃষ্টম, দৃষ্টম বলে দুবার বলে দিচ্ছে। সেটা হচ্ছে আগেকার কালে কিরকম আমাদের পড়ায় দেখো, এই পিপলাদ ঋষিকে আজকে we have to pay our reverence to him because he is the teacher today. So পিপলাদ ঋষির শিষ্য আমরা। তো পিপলাদ ঋষি বলছেন ইয়ৎ দৃষ্টম, দৃষ্টম বলে দুবার ব্যবহার করছেন। কারণটা কি? তুমি দৃষ্টম বললে এই একটা জিনিস তুমি আমার সামনে বসে তুমি আমাকে দেখছো, শুধু আমি দৃষ্ট বস্তুর মধ্যে পড়ছি এরকম মনে করো না বেটা। আরো যা কিছু আছে এই প্রপঞ্চতে, যা কিছু দৃষ্টব্য হয়, সেই সব কিছু দৃষ্টম দৃষ্টম মধ্যে পড়ে আছে। ইয়ৎ দৃষ্টম দৃষ্টম অনুপশ্যতি, এখানে যে কিছু কিছু শব্দটা ব্যবহার করেছেন উনি, যেমন পশ্যতি, শৃণোতি, এইগুলি দুটো উনি ইউজ করেছেন না। তারপরে অনুভবতি, এইগুলি একটা অনু বলে একটা প্রত্যয় উনি ইউজ করেছেন। এটা সংস্কৃতে প্রত্যয় বলা হয়। এটা প্রত্যয়টা কিন্তু খুব অনেক মিনিং আছে এটাতে, আর অনেক রকম মিনিং আছে অ্যাকর্ডিং টু কন্টেক্সট, মানে একই রকম মিনিং তা নয়। যেমন অনু শব্দটা আমরা ইউজ করি জেনারেলি, অনুভবম বলে একটা শব্দ করি, অনুভব করেছে আমি। সো ভবম মানেটা কি? ভবম মানে হওয়া। তো এখানে অনুভব মানে যেটা আমি হয়ে গেছে। যেমন তুমি মিষ্টি অনুভব করেছি, যদি আমি বলি মিষ্টিটা আমি খেয়েছি, তো সেই মিষ্টত্বটা আমি বুঝেছি, ওটা হয়ে গেছে, আমার মুখের মধ্যে মিষ্টত্ব এসে গেছে, সেইখানে অনুভব আছে। আর অনু মানে ফলোয়িং, সেই মিনিংটাও আছে। অনুচরণ, অনুসরণ বলা হয়, তাকে আমি অনুসরণ করছি, তার মানে তাকে আমি ফলো করছি, এরকম বলা হয়, পিছনে পিছনে যাচ্ছি, অনুসরণ। এরকম অনু শব্দটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট শব্দ। তো এখানে উনি বলেছেন অনুপশ্যতি বলছেন। অনুপশ্যতি তার মানে বিশেষভাবে দেখা যায়। এ দৃষ্টম দৃষ্টম, যা যা দেখা যাচ্ছে এই প্রপঞ্চের মধ্যে, সেইগুলি বিশেষভাবে সেই লোকটি দেখছে। সেই বিশেষভাবে দেখার জন্যই তাকে মহিমানম বলে শব্দটা উনি ব্যবহার করছেন। প্রথম অ্যান্সারটা উনি দিচ্ছেন কি? ইন ড্রিম স্টেট, ইন ড্রিম স্টেট দ্য পার্সন, ভিতর কে ভিতরে আছে বলে জিজ্ঞেস করলো না, তার দ্য পার্সন, দেবা দেবা আছেন, হি sees again what has been seen before. Drishtam, drishtam, whatever he has seen earlier, everything he sees in the dream state. তার মানে যদি ড্রিম স্টেটের মধ্যে এমন কিছু জিনিস তুমি যদি দেখো আর বুঝতে না পারো, তার মানে আগে তোমার দ্রষ্ট হয়নি। যদি দেখো তুমি দু হাত দু পাওয়ালা মানুষকে দেখেছো, অনেক দেখেছো, সেই জন্য ড্রিমের মধ্যে, স্বপ্নের মধ্যে মানুষ এলে আমরা আমাদের মনটা বুঝতে পারে এই হচ্ছে মানুষ, এই হচ্ছে একটা পাখি, এই হচ্ছে একটা গাছ, যেটা আমরা দেখেছি। দৃষ্টম দৃষ্টম, যা কিছু আমি দেখেছি সেটা স্বপ্নতে যখন আসবে, তখন আমরা রেকগনাইজ করব, তখন মনটা ঠিক বুঝে নেবে আমি এটা দেখেছি। যদি এমন জিনিস আসে যেটা তুমি আগে দেখোই নি কমপ্লিটলি, তাকে তুমি কিভাবে বলবে, কিভাবে এক্সপ্রেশনটা দেবে? ওকে মানুষ বলবে না আসুর বলবে না গাছ বলবে, কি বলবে? যেহেতু তোমার দেখা হয়নি যে জিনিস, সেটাকে তুমি বিবরণ দিতে পারবে না। যেটা যেটা দেখেছি সেটাকে আমি রেকগনাইজ করতে পারছি, বলছে
এটা হচ্ছে একটা মহিমা, এটা হচ্ছে গ্লোরি। সেই দেব পুরুষ যিনি আছেন আমাদের মধ্যে, সেই দিব্য পুরুষ, সেই দিব্য পুরুষ বুঝতে পারছেন দৃষ্টম দৃষ্টম যা কিছু দেখেছে, আর সেই জন্য অনু এই প্রত্যয়টা ব্যবহার করা হয়েছে। অনুপস্থিতি, সিম্পলি সিইং না। যদি জাগ্রত অবস্থায় আমি যদি একটা গ্লাসকে দেখি, একটা বইকে দেখি, ওটা পশ্যতি, পুস্তকম পশ্যতি আমি বলতে পারি। কিন্তু এটা ড্রিমের মধ্যে আমি দেখছি একটা বইতে, এটা বইকে দেখছেন, সেই জন্য অনুপশ্যতি এটা বলা হয়, সেই মহিমাটা আছে। তারপরে বলছেন অনুপশ্যতি, তারপরে শ্রুতম শ্রুতম এব অনুশৃণোতি, এটা বিউটিফুল। শ্রুতম শ্রুতম, whatever heard about what? Artham, any objects, whatever I heard about things, that also I am able to see in dream. Objects, all the objects of this world, whatever I have not seen but I have heard. তার মানে দুটো জিনিস আমি রেকগনাইজ করতে পারছি। আমি যদি দেখে থাকি তাকে আমি বুঝতে পারবো, হ্যাঁ এটা হচ্ছে আমি একটা গাছ আমি দেখেছি, আমি বুঝতে পারছি গাছ বলে স্বপ্ন মতে। কিন্তু আমি নাও দেখতে পারি, কিন্তু শুনে রাখতে পারি। কেউ যদি আমাকে বলে এইরকম বেনারসটা তুমি দেখেছো, কিন্তু আর্জেন্টিনা বলে একটা দেশ আছে, সেটা সম্বন্ধে আমাকে আর্জেন্টিনা থেকে যিনি এসেছি তিনি বুঝালেন আর্জেন্টিনা এরকম এরকম বলে। তো আমি শুনেছি কিন্তু আমি দেখিনি আর্জেন্টিনা, কিন্তু স্বপ্নতে আমি দিব্যি আর্জেন্টিনা যেতে পারি, কেননা আমি শুনেছি। তো সেটাও আমি রেকগনাইজ করতে পারি, ও এটা হচ্ছে আর্জেন্টিনা দেশ, এই যেহেতু শুনেছি। এইরকম দেশ দিগন্তরে ইন ডিফারেন্ট প্লেসেস, দিক মানে আমরা জানি দিশা, দেশ মানে একটা স্থান। তো দেশ দিগন্তরে মানে দিশা, আর চারিদিকে অষ্টদিক আছে না, অষ্টদিকে যেটা আছে সেটাও যেখানে যেখানে এটা হলো, প্লাস দেশ বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে হয়েছে। এটা এটা পুনঃ পুনঃ প্রত্যনুভবতি। তো এখানে অনুভবতি এই পয়েন্টটা আসতে হবে। এখানে অনুভূতি মানে অনুভব হচ্ছে, অনুভব পাচ্ছে, সেটা অনুভবতি। সেটা কি কি হয়েছে? পুনঃ পুনঃ প্রত্যনুভূতম, বারবার আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের মধ্যে। কোনোদিন নেই যেদিন স্বপ্ন হয়নি, হয়তো আমরা ভুলে গেলাম, উঠেই আমরা দেখবো এক্ষুনি একটা স্বপ্ন দেখলাম কিন্তু ভুলে গেছি। তো এই স্বপ্নটা কি ছিল বলে আমি বেডের মধ্যে বসে বসে আমি একটু মানে জিজ্ঞেস করছি মনকে, কিন্তু কোনো রকমই সেই স্বপ্নটা আমি বার করতে পারছি না। ওটা কিন্তু দেখেছে, কিন্তু এমনও আছে সুষুপ্তি অবস্থাতে যদি গিয়ে থাকে, আমি টাইম মানে এই যে সময় কিংবা দেশ কাল এই দুটোই আমি বুঝতেই পারবো না। 1 ঘন্টা শুয়েছি না 5 মিনিট শুয়েছি আমি বুঝতেই পারবো না। অত গাঢ় নিদ্রা বলা হয়। হিন্দিতে বলে, আমাদের রাঁচিতে বলতো ক্যা ঘোড়া বেচকর সো গয়া ক্যা, এরকম জিজ্ঞেস করছো। ঘোড়া বেচকর মানে ঘোড়া বেচনা মানে এত কষ্টকর একটা ব্যাপার। এই একটা ঘোড়াকে নিয়ে গিয়ে তুমি বাজার নিয়ে গিয়ে বেচতে পারো কি? ওটা বেচে যাওয়া যায় না, এত কঠিন। টু সেল এ হর্স ইজ ভেরি ডিফিকাল্ট, only kings can purchase, not other common people. So if you take a horse to a bazaar and you want to sell it, you cannot. But that type of situation is there. At that time somebody comes and purchases one horse from you. What a relief it is. আমি সেল করে দিলাম। তারপরে যে ঘুম আসবে সেটা হচ্ছে ঘোড়া বেচকর নীঁদ মে জানা। তো সেই রকম সেটা সেই সময় আমরা যদি এক্সপিরিয়েন্স করি অনুভবতি, সেটা এটা হচ্ছে প্রত্যনুভূতম। এভরি টাইম এগেইন এন্ড এগেইন পুনঃ পুনঃ প্রত্যনুভূতম করেছি। সেটা কি কি অনুভূতি করছে, সেটা করছে কি কি ওটা বলছেন। শুধু দেখেছি শুনেছি তা নেই, যেটা আমি দেখিনি সেটাও স্বপ্নের মধ্যে আসতে পারে। ওকে, থ্যাংক ইউ জবা, প্লিজ। So this can come. I mean, whatever I have not seen and whatever I have not heard also, or whatever is truth, whatever is untruth, sarvam pashyati.
কোথায় পশ্যতি? সর্ব, ইন হিম স্বয়ং আপি সর্ব পশ্যতি। তো এখানে পিপলাদ ঋষি আমাদের বুঝাচ্ছেন, দেখো যিনি যে দিব্য পুরুষ যিনি আছেন তোমার ভিতরে, উনি এই স্বপ্নটা দেখছেন আর উনি তোমাকে স্বপ্নাবস্থা থেকে জাগ্রত করাচ্ছেন। আর যা যা জিনিস তুমি দেখেছো শুনেছো আর যা যা জিনিস তুমি দেখো নেই আর শুনো নেই, সেই সব কিছু এই যে অনুভব করছে সেই তোমার ভিতরে যিনি যে দিব্য পুরুষ আছেন তিনি। মানে আমরা এখন কি করি, আমি স্বপ্ন দেখেছি, আমি এক্সপিরিয়েন্স করছি বলে আমি যেটা বলছি সেই আমি নয়, সেই আমির সঙ্গে এই আমির সঙ্গে অনেক তফাৎ আছে। সেই জন্য ঠাকুর আমাদের কাছে কাঁচা আমি পাকা আমি বলে দুটো আমিটা উনি বলেন। যদিও আমি একটা মাত্র, ওয়ান অনলি আমি, কিন্তু আমিকে উনি দু প্রকার উনি ওটা ক্যাটাগরি করে নিয়েছেন, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। এখানে পিপলাদ ঋষি পাকা আমি সম্বন্ধে বলছেন, কাঁচা আমি সম্বন্ধে বলছেন না। এটাতে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি এখন আসছি, যেটা এটা আন্ডারলাইন করে আমাকে দিয়েছিল, ও আরেকটা তুমি আন্ডারলাইন করে দিয়েছিল আমাকে। হ্যাঁ, তো এখানে একটা সেন্টেন্স আসছে, সেই ভামতি টিকা বলে একটা টিকা আছে। বাচস্পতি মিশ্র বলে একজন ছিলেন, উনি শঙ্করাচার্য মারা যাওয়ার পরে অ্যাবাউট 1 জেনারেশন আফটার, প্রায় 7th or 8th সেঞ্চুরি উনি জন্মালেন, বাচস্পতি মিশ্র বলে। উনি ছোটবেলা থেকে, বাচ্চা সময় থেকে সন্ন্যাসী হবার তার খুব প্রেরণা ছিল। তো সেই মা বাবাকে বলেছে আমি সন্ন্যাস নেব বলছে। যেহেতু শঙ্করাচার্যের তখন তীব্র সব সারা ভারতে তার ইনফ্লুয়েন্সটা ছিল, তো শঙ্করাচার্যের সম্বন্ধে ও শুনেছে, আর শঙ্করাচার্য যেটা লিখেছেন ভাষ্যগুলি সেইগুলি ও পড়েছে। তো তার খুব একটা মনের মধ্যে একটা বৈরাগ্য এলো যে আমি সন্ন্যাসী হব বলে মা বাবাকে বলেছে। তারা তো খুব ভয় পেয়ে গেছে, যেমন সব ছেলেদের মা বাবারা যেমন ভয় পায়। তো বলছে না না তুমি যাবে না, তোমাকে আমরা বিয়ে দেব, এরকম করে ওকে মানে কম্পল করছে। কম্পল করে পাশের একটা গ্রামের একটা মেয়েকে, তার নাম হচ্ছে ভামতি, সেই ভামতিকে বিয়ে দিয়ে এখন হয়ে গেল বিয়েটি। এখন সেই ছেলেটি তখন ওই যে শঙ্করাচার্য ব্রহ্মসূত্র সম্বন্ধে যেটা লিখেছেন একটা কমেন্টারি, একটা ভাষ্য, সেই ভাষ্যকে ইনি ভাষ্য লিখছেন। মানে বুঝুন, ব্রহ্মসূত্রটা বোঝা খুবই কঠিন। আমরা জানি এই যে আমরা অবস্থা ত্রয় সম্বন্ধে বলছি, সেরকম শ্রুতি মানে উপনিষদ, তারপরে গীতা, তারপরে ব্রহ্মসূত্র, এই তিনটাকে একটা নাম আছে। কি নাম কে বলতে পারে? প্রস্থানত্রয়। ওখানে দেখো নামটাই কিভাবে দিয়েছে, প্রস্থান। প্রস্থান তোমরা এয়ারপোর্টে গেলে শুদ্ধ হিন্দিতে লেখা থাকবে ডিপার্চার, তার নিচে হিন্দিতে প্রস্থানম, প্রস্থান বলে লেখা থাকবে। প্রস্থান মানে এটাই, মানে তুমি আরেকটি জায়গায় গিয়ে ভালো করে তুমি বসে যাও। গৃহস্থ আশ্রম থেকে বেরিয়ে গিয়ে ডিপার্ট করে তুমি সন্ন্যাস আশ্রমে প্রতিষ্ঠিত হও, সেটা হচ্ছে প্রস্থানম। প্রকৃষ্ট স্থানম, সেটা প্রস্থানম বলা হয়। তো প্রস্থান মানে আরেকটি ডিপার্চার, গেট আউট। তো তিনি এই যে তিনটে পড়লে আমার মনের মধ্যে যেটা ভাব আসবে, না এই মিথ্যাপূর্ণ এই সংসারে থাকা দরকার নেই, সন্ন্যাস নেওয়াটাই ভালো, এরকম চিন্তা অনেকের মধ্যে আসে। এখন এই ছেলেটি বাচস্পতি মিশ্র, সেই ছেলেটিও এরকম ভাবলো, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে। কিন্তু সেই সময় উনি সেই শঙ্করাচার্যের ভাষ্যকে উনি আরেকটা ভাষ্য লিখতে শুরু করেছিলেন। সেই উনি কি করেন, উনার যে কনসেন্ট্রেশন অফ মাইন্ড, উনার যে মনের একাত্মতা এমন ছিল, এটা ট্রু আর নট we do not know, but this is what heard written by several people have said. What is said? Something incredible happened in his life. The girl knew the boy is not interested in grahastha life, কিন্তু ভামতি অ্যাকসেপ্ট করলো। তা সে বুঝলো
একে বিয়ে করে তাকে সেবা করলে আমার আমার জন্য সাবলীটা হয়ে যাবে। এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে তার স্বামীকে সে হেল্প করার জন্য এসেছে। এইভাবে শ্রী শ্রী মা যেমন ঠাকুরকে বললেন, সেইভাবে ভামাতি ঢুকলো তার জীবনে। ও কিছুই বুঝতে পারছে না। বাচস্পতি যখন লিখছেন, উনি উনি কিছুতেই তার মনটা যাচ্ছে না। দুটি হাত উনি দেখছেন, একটা প্লেটে তার খাওয়াটা নিয়ে এসেছে, উনি খান, আর দুটো হাত দেখছেন একটা বাকেটে ভর্তি করে জল রাখা আছে, উনি গিয়ে স্নান করে আসেন। দুটো হাত ওনার সামনে আসে, যেটা ওনার কাপড়টা দিচ্ছে, সে উনি কাপড়টা পরিধান করে। এরকম উনি সবসময় দুটো হাত দেখেন, কিন্তু কে এই লোকটি, কার এই হাতটা উনি কোনোদিন দেখতে পারেন, কেন ওনার মনটা বাইরে নেই। খাওয়াটা এসে গেছে, খেতে হবে, এইরকম করে ওনার ডেইলি চলছে। এইরকম 7 বছর হয়ে গেল। 7 বছরের পরে উনি শেষ করলেন ওনার টিকা লেখাটা শেষ করে উনি তখন এই জাগ্রত অবস্থাতে, যেমন স্বপ্ন থেকে আমরা আসি সেইভাবে উনি জাগ্রত অবস্থাতে থেকেও জাগ্রত ছিলেন না বাইরের ব্যাপারে। এখন জাগ্রত অবস্থাতে যেন এসেছেন, এসে উনি চারিদিকে দেখছেন, উনার বাড়িতে উনি রয়েছেন, পাশে 7 বছর হয়ে গেছে তার স্ত্রী দাঁড়িয়ে আছে। তখন তাকে জিজ্ঞেস করছেন, তুমি কে? তখন ও বলল, রোজই আপনি 4-5 বার দুটি হাত যেটা দেখতেন, সেই হাতওয়ালি আপনার স্ত্রী। আমি এরকম বলছে। তখন উনি বুঝতে পারছেন, আহা, এরকম আমি বিয়ে করে নিয়ে এসে এই মেয়েটিকে আমি কিছুই দিলাম না, এই মেয়েটি 7 বছর আমাকে সেবা করলো, করে খুব উনি কষ্ট পেয়েছেন। তখন তাকে বলছেন, দেখো, তুমি যে অত্যন্ত ভাবে আমাকে সেবা করেছিলে, সেই জন্য এই টিকার নামটা ভামাতি টিকা বলে তোমার নামটা দেব। তুমি যতদিন এই বেদান্ত চর্চাটা থাকবে, ততক্ষণ এই টিকার প্রয়োজনীয়তা থাকবে, তখন তোমার নামটাও থাকবে বলে তাকে এই টিকাটার নাম ভামতি টিকা বলা। সেই ভামতি টিকা থেকে একটা সেন্টেন্স ভূতেশ্বরজি মহারাজ কোট করেছেন। তো এখানে উনি বলেননি ভামতি টিকা বলে, সেখানে এই তিনটে শব্দ যেটা আমরা শুরু করলাম সেটা আসছে। সেটা কি সেন্টেন্স, ওটা পড়ো তো। অনুবর্তমানেষু থেকে না, কিন্তু থেকে, তার আরেকটা সেন্টেন্স আগে যাও, কিন্তু ওখান থেকে। কিন্তু তা যখন নয়, একই আমি যখন জাগ্রত ও স্বপ্ন অনুভব করছি, আবার সেই আমারই সুষুপ্তির বোধ হচ্ছে, তখন সেই আমি এই 3 অবস্থা থেকে ভিন্ন, এই সিদ্ধান্ত বেদান্তের বিচারে আসছে। এখন এটা কোটেশন দিচ্ছেন ভূতেশ্বরজি মহারাজ। কি কোটেশন? অনুবর্তমানেষু যদ ব্যাবৃত্যং তত্তেভ্যো ভিন্নং যথা কুসুমেভ্যঃ সূত্রম। অনুবর্তমান বস্তুসমূহের মধ্যে যা ব্যবৃত্ত, তা অনুবর্তমান বস্তুগুলির থেকে ভিন্ন, যেমন এক সূত্রে গাঁথা ফুলগুলি থেকে সূত্র ভিন্ন। বিউটিফুল। এটা এখন বোঝা যাবে এটা প্রশ্নটা আসে কেন। আমি এই যে দিব্য বস্তু যিনি আছেন আমার ভিতরে, উনি জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি, এই 3টে অবস্থার বাইরে, উনি এর মধ্যে কিছু নেই, উনার এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা যখন বলা হয়, সেই পাখা আমিটা এটা অল দিস অবস্থার থেকে ভিন্ন, এটা মানতে চায় না কেউ। তারা কি বলছে, না আমি তো স্বপ্ন দেখলাম, আমি তো সুষুপ্তিতে গেলাম, আমি তো ঘুমুচ্ছি, আমি তো খাচ্ছি, বলে সেই আমি সঙ্গে, কাঁচা আমি সঙ্গে সমস্ত জিনিস আমরা ত্যাগ করে নিয়েছি। এখন পিপলাদ ঋষি কি বলছেন, তা নয়, এই 3টে অবস্থার থেকে পারে গেলে, যেটা চতুর্থ অবস্থা যেটা আছে, সেখানে যে দিব্য পুরুষ আছেন, তিনি বস্তু, তার বস্তু মানে যিনি সত্য, এই বাকিগুলি সবকিছু স্বপ্নবৎ। এটা বুঝাতে গিয়ে ওরা আপত্তি করছে, তো তাদেরকে উনি একটা উত্তর দিচ্ছেন। এই ভামতি টিকাতে বাচস্পতি মিশ্র এই শব্দটা দিয়ে উনি বুঝাচ্ছেন
কিভাবে বুঝাচ্ছেন আমাদের মধ্যে যে দিব্য বস্তু যেটা আছে, আত্মা, যেটা আমরা পরে বলবো, সেই আত্ম বস্তুটা এর সবকিছু ভিন্ন, মানে আলাদা। যদি আলাদা হয় তার মানে আমার মধ্যে তো আছে, এই প্রশ্নটা আসবে। তার মানে মধ্যে থেকেও আলাদা থাকতে পারে কি? এটা তো এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। আমি সব মধ্যে আছি অথচ আমি সবটাতে আলাদা, এটা কি করে হবে? তার একটা উত্তরে উনি বলছেন অনুবর্তমানেষু। ইটস এ বিউটিফুল সেন্টেন্স ইট ইজ। উনি কি বলছেন? অনুবর্তমানেষু ইয়ৎ ব্যাবৃত্তম তত্তেভ্যো ভিন্নম। যেমন ব্যাবৃত্তম মানে ব্যাপৃত হওয়া, ব্যাপক ভাবে থাকা। যেটা যেটা ব্যাপৃত ভাবে, আমি বলছি না এই প্রপঞ্চের মধ্যে সবকিছু ভগবান মানে ব্যাপৃত থাকেন, বিষ্ণু মানে এই সব জায়গাতে উনি বিরাজমান, এরকম আমরা বলি। তো আমাদের আত্মাটা কিন্তু আমার মধ্যে তা আছে তা নেই তো, সব এই প্রপঞ্চের মধ্যে আছে ওটা। সেই ব্যাবৃত্তম সব জায়গাতে আছে। অনুবর্তমানেষু তার মানে যেখানে যেখানে বর্তমান মানে থাকছে বলে আমাদের ভাবনা হয়, তার মধ্যেগুলি সেই আত্মাটা আছে। সেটা কিভাবে ভিন্ন হয়ে যায়, এই প্রশ্নের উত্তরে দিচ্ছেন যথা, যেমন কুসুমেভ্য সূত্রম। একটা গার্ল্যান্ড হলো, একটা মালা তৈরি করলো আমরা, ওর মধ্যে কমল দিলাম, তারপরে রোজ দিলাম, এরকম বিভিন্ন বিভিন্ন পুষ্পগুলি চয়ন করে নিয়ে এসে সেটা একটু গাঁথিয়ে একটা খুব সুন্দর গার্ল্যান্ড তৈরি করা হলো। সেই গার্ল্যান্ড হলো কি করে? ওই সূত্র দিয়ে, ওই সূচ দিয়ে তো, ওই যে সুতো দিয়ে তো। সেই সুতোটা যেমন মালার মধ্যে গেঁথে থাকে, সেটা ভিন্ন থাকলেও তার মধ্যে তো আছে। সেই আত্মাটি হচ্ছে সেই সুতোর মতো একটা ভিন্নতা থাকছে, যদিও এই প্রপঞ্চের মধ্যে থাকছে। তার মানে ইট ইজ within this universe, at the same time Atma is completely detached from this universe. সেটা বোঝাবার জন্য অনুবর্তমানেষু, এখানে বর্তমানা শব্দ থেকে অনু শব্দটা প্রয়োগ করা হয়েছে। এই অনুটা আসাতেই এটা স্পেশাল মিনিং পেয়ে যাচ্ছে, সেই বর্তমানে সেটা পেয়ে যাচ্ছে। বর্তমানেষু তার মধ্যে একটা স্পেশাল মিনিংটা কি? Everything is existing in this world. Of all this existing one, which I consider as true, because I have not realized Atman, I am considering everything as true. Anuvartamaneshu, they are all truly staying, they are truly existing. এরকম আমি যে ভাবছি, তার মধ্যে যেমন সুতোটা আছে যেমন ভিন্ন, সেরকম আমিও ভিন্ন, মানে ওই আত্মাটা ভিন্নতা থাকে। এটা হচ্ছে এক্সপ্লেনেশন। এর মধ্যে কিছু আমরা ডিসকাস করতে পারি এখন, যদি কারোর সময় না থাকলে দেখেন টেক লিভ। কেন 1 ঘন্টা যদি আমরা ভাবলাম, তো আমারটাই তো 1 ঘন্টা হয়ে গেছে। সলিউশন কেমন আছে? ভালো আছি, ভালো আছি মহারাজ। মহারাজ, বলছিলাম যে এই লাস্ট যে কথাটা আমরা আলোচনা করলাম, এই কথাটাই কি গীতার 7ম অধ্যায়ে কৃষ্ণ যখন বলছেন যে ময়ি সর্বমিদং প্রোক্তং সূত্রে মণিগণা ইব, এইটা এই বিষয়টাই কি মানে বলছেন? এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, ইয়েস। সূত্রে মণিগণা ইব, তো মণির মধ্যে যে সূত্র আছে সেই রকম আমি এই প্রপঞ্চের মধ্যে সব রকম আছি। ময়ি সর্বম, ময়ি সর্বমিদং প্রোক্তং সূত্রে মণি, সবকিছু আমার মধ্যে আছে, অথচ আমি এদের মধ্যেও নেই, এটা উনি বলেন। পৃথকভাবে আমি থাকি, এই কথাটা উনি বলেন, তাই না? সেটাই। এখানে আমরা কৃষ্ণ বলে ভাবছি, এখানে উপনিষদে কৃষ্ণ টিষ্ণতা আসে না, এখানে উপনিষদে কোনো দেবতার নামটাও নেই। উপনিষদের আমরা আত্মা সম্বন্ধে বিচার করছি। এই জন্য আমার মধ্যে যে দিব্য বস্তু আছে সেটা দেব বলে তাকে অভিহিত করছেন বিপ্লব মুনি। সেই দেব, সেই দিব্য বস্তুটা, সেটা সবটার মধ্যে আছে বলে মনে হলেও সেটা ভিন্ন রয়েছে।
আর একটা কথা মহারাজ, এই যে এই পরপর শ্লোকগুলোতে বারবার এই অনু উপসর্গটা মানে বারবার করে ব্যবহার করা হচ্ছে, এইটার কি কোনো মানে আলাদাভাবে কোনো স্পেশাল মানে আছে? কারণ অনু শব্দটা এমনিতে তো ছোট মানে হয় সংস্কৃতে, না না, সেটা হচ্ছে অনু, বাংলাতে ন আর ন, হ্যাঁ। আমরা অবশ্যই ব্যবহার করি না, চলতি ভাষায় আমরা একটাই ন ব্যবহার করি। নারায়ণ বলে না, নারায়ণ নারায়ণ বলে, নারায়ণ তো বলা যাবে না, নারায়ণা, ওই নাটা আমরা উচ্চারণ করি না, যেহেতু ওটা একটু কঠিন বলে। এখানে অনু ওই নাটা আছে যেটা নারায়ণের যে শুরুতে আসে ন, সেই নটা, সেই অনু মানে যেমন প্রথমে বললাম, অনুর অনেক রকম কনটেক্সট অনুযায়ী সেই উপসর্গের মানেটা ভেরি করে। অনু মাত্রে অনু যখন এসে গেছে তখনই মনে করবে তুমি এটা দিস ইজ হ্যাজ গট আ স্পেশাল মিনিং। পশ্যতি আই এম সিইং, অনুপশ্যতি আই এম পারসিভিং। ইংরেজিতে আমরা পারসেপশন বলে একটা শব্দ ব্যবহার করি। পারসেপশন মানে নট সিইং। সাপোজ আই সি দিস গ্লাস, আমি এটা দিস আই এম সিইং, কিন্তু when I perceive this glass, I know what it is made of, what is the height of this glass, and what is there inside, everything I come to know. সেটা হচ্ছে পারসেপশন, তাই না? তো সেটা এরকম অনুপশ্যতি মানে আমি সবকিছু জানতে, তার আদি অন্ত সে আমি জানতে পারবো, সেটা অনু, সে অনু স্পেশাল মিনিংটা আসছে। not anu, not molecule. তো মহারাজ, তার মানে এই যে আমি যে শব্দ দুটো বলেছিলাম, যে ওই প্রত্যানুভূতি বা এই যে অনুবর্তমান, সেটা ওই বিশেষ অর্থেই হচ্ছে, বিশেষ কারেক্ট, এক্স্যাক্টলি বর্তমান এটা বিশেষভাবে মানে রয়েছে, বিশেষভাবে যেটা আছে, যেটাকে আমি সত্য বলে মনে করছি, তো সেই জন্য বিশেষভাবে আছে। আর ওখানে অলরেডি অনুভূতি রয়েছে, তাই প্রত্যানুভূতি। হ্যাঁ, যেটা একদম স্বপ্ন অবস্থা যেমন মিথ্যা, সেরকমই জাগ্রত অবস্থাটাও মিথ্যা, কিন্তু মিথ্যা জিনিসগুলি আমি যখন দেখছি সেইগুলি সত্য বলে আমি যখন মনে করছি, তখন অনুবর্তমানে, এইগুলি অনুবর্তমান, সেটাই অনু, সেটা ইউজ করলো। আর প্রত্যানুভূতি এটা হচ্ছে আরেকটা উপসর্গ অ্যাড করা হয়েছে, তাই না? অনুভূতি সেখানে অনু এসে গেছে একটা, আর একটা প্রতি বলে একটা অ্যাড করা হচ্ছে। প্রতি মানে টুয়ার্ডস মি, আমার প্রতি, আমরা একটা ব্যবহার করি না বাংলাতে, আমার প্রতি তুমি কি করেছো, তো আমার প্রতি তোমার ধারণাটা কি, আমার প্রতি বলে শব্দটা আমরা ব্যবহার করি। সো প্রতি মানে ইনসাইড, টুয়ার্ডস মি, সেটা হচ্ছে প্রতি। সেই জন্য এটা প্রতি অনুভব, তার মানে ইউর ওন রিয়েলাইজেশন উইথিন ইউর সেলফ। মানে আমি যদি আত্মাকে যদি অনুভব করতে চাই, আমি বাইরে গিয়ে অনুভব করার আমার দরকার নেই, আমি করতে পারবো না। আমি কি বাইরে গিয়ে আত্মাকে অনুভব করতে পারবো না। নিজেকে নিজের মধ্যে প্রথমে অনুভব না করলে বাইরে আমি দেখবো কি করে আত্মাকে। সেই জন্য নিজের মধ্যে যেটা অনুভবটা হবে তার নামটা হচ্ছে অনুভূতি, প্রত্যনুভূতি, নিজের মধ্যে যেটা আসবে। সেরকমই অনু যেখানে যেখানে আসবে, সেখানে সেই পদের যেটা আগে যেটা অনু আসে, তখন সেই পদের একটা মিনিং, নর্মাল মিনিং একটা থাকে, যেটা গতানুগতিক মিনিং, আর একটা স্পেশাল মিনিং একটা ওখানে আমাদের বুঝতে হবে। সেই জন্য এই অনুটা ব্যবহার করা। আর একটা মহারাজ, এই যে আপনি বললেন দৃষ্টং দৃষ্টং, মানে যত কিছু দেখা যায়, দেখা, তো সেখানে কি মানে যেগুলো হয়তো আমার দেখার মধ্যে আছে কিন্তু আমি মিস করে গেছি, সেই হিসেবে বলছে, না যেগুলো আমি দেখিনি? যেমন ধরুন আর্জেন্টিনা আমি দেখিনি, সেটাও আমার বলছে, নাকি ধরুন আমার পাশে একটা গাছ আছে, হয়তো আমি খেয়াল করে দেখিনি, মানে ওই যে অনুপশ্যতি, আমি হয়তো খেয়াল করিনি, ও গাছটা আছে, অনেক সময় হয় না আমরা ওভারলুক করে যাই, তো সেইগুলোকে বলছে, না যেগুলো দূরে আছে দেখিনি সেগুলোকেও বলছে? এটাতে উনি কি করছেন, স্টেপ বাই স্টেপ আমাদের নিয়ে যাচ্ছেন। তুমি একদম জম করে নিলে, এখন লাস্ট কোশ্চেন এসে উনি কি করছেন, আমাদের বুঝাচ্ছেন এত দৃষ্টম দৃষ্টম, প্রথমে যেটা যেটা দেখেছো তুমি ওটা নিয়ে বলছেন, তারপরে উনি আর বলছেন
তুমি দেখো নেই, অথচ শুনে তো থাকতে পারো। যেমন আর্জেন্টিনার সম্বন্ধে আমি শুনেছি, সেটাও তো আমার স্বপ্নতে আসতে পারে। সেইটা শ্রুতম 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 যেটা বলছেন, তো এমনও হতে পারে আমার সামনেই রয়েছে, আমাকে কেউ বলেওছে, আমি খেয়াল করিনি। এরকম তোমার যেটা প্রশ্নটা বলছো তুমি, সেই রকম যদি হতে পারে, তখন উনি বলছেন অদৃষ্টম বলছেন, যেটা তুমি দেখো নি। আর এরকম আমি শুনিনি, তো অশ্রুতম, সবকিছু উনি কভার করে দিলেন ওটা। আরেকটা মহারাজ, যেমন ও বলল সূত্রে মণিগণা, সেরকম মানে এই যে এখানে যখন বলেছে যে যদি কেউ না থাকে তাহলে আমি অনুভব করিনি সেটাকে দেখছে, সেটা ওই নাসাদের মতো ব্যাপার, নাসদীয়র মতো, মানে নেই, নেইটাও বলা যাচ্ছে না, আছেটাও বলা যাচ্ছে না, সেরকম যুক্তি কি? না, সেরকম যুক্তি না। এখানে ওখান থেকে একটু তফাৎ আছে। এখানে যেটা বলা যাচ্ছে, এটা আমি নেই বলে যেটা বলছে, সেটা তোমার ওটা হয়নি, কিন্তু কি করে তুমি বলছো আমার হয়নি বলে, তার মানে তোমাকে থাকতে হবে তখন, সেইভাবে আর্গুমেন্টটা আনছে। তার মানে দ্যার ইজ সামথিং, দিব্য পুরুষ আমার মধ্যে আছে। সেটা আপনি ভগবান, যেটা ভগবান বলো কিংবা আত্মা বলো কিংবা জীবাত্মা বলো, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আমার মধ্যে একটা দিব্য চেতনা আছে, এটাই চৈতন্য বলা হয়। ভক্তি মার্গে আমরা চৈতন্য বলি। সেই চৈতন্য ভগবান যেটা বলেছেন আমাদের, আর ঠাকুরও বলছেন চৈতন্য সকলে চৈতন্য হোক বলে উনি আশীর্বাদ দিলেন না। সেই চৈতন্যটা কি চৈতন্য? চিৎ, যে গানে যেটা শুরু করলো, চিদানন্দ বলে একটা শব্দটা এলো, সেই লাইনটা বলো তো, মনে আছে তোমার? চিদানন্দ রাশি ভক্তি যোগাবেশে হাওরে চিরমগ্ন। হ্যাঁ, সেই চিদানন্দ যেটা আসছে দেখো, তো সেই চিদানন্দটা সেটাই চৈতন্য। সেই চৈতন্যটা আমার মধ্যে আছে, এটা আমাদের বোঝানো হচ্ছে উপনিষদ। কেন উপনিষদ বলি সেইভাবে ডিসকাশনস হয়। তো পৌরাণিক কালে এসে আমরা এই ভক্তি মার্গে দেখতে পাই, তখন আমার মধ্যে চৈতন্য দেব আছে, চৈতন্য আছে কিনা সেটা আমার ইম্পর্টেন্ট নেই, আমার মধ্যে আমার ইষ্ট থাকতে হবে। এখন আমরা কি করি, রামকৃষ্ণ ভক্ত হিসাবে আমরা ভাবি রামকৃষ্ণ আমার মনের মধ্যে এসে বসতে হবে, সেই রকম সেটা আমরা ভাবি। কিন্তু সেটা হচ্ছে এর এই ব্যাপক এই প্রপঞ্চের মধ্যে থাকলেও ওটা আলাদা, এটা আমরা বুঝতে পারছি। যেহেতু আমরা ভগবান বলে ভাবি, তখন আমরা বুঝতে পারছি ভগবান এই প্রপঞ্চের মধ্যেও আছেন, এই প্রপঞ্চের পারেও আছেন উনি, সেটা আমরা বুঝতে পারি। তামিল ভাষাতে একটা বিউটিফুল ওয়ার্ড আছে ভগবানের জন্য, সেটা হচ্ছে কাডা উল বলে একটা শব্দ। কাডা উল দুটো শব্দ মিলিয়ে, কাডা মেয়ে সবকিছু পারে, উল মিন্স সবকিছু ভিতরে। তার মানে ইংলিশে স্বামীজি ইউজ করছেন দুটো শব্দ, ইম্যানেন্স অফ গড বলছেন। ইম্যানেন্স, ইম্যানেন্স মিন্স in everything it is sustained, it is there, immanence. And then another word is transcendent. Transcendent means it is there, but it is beyond that also, bhinnam. এটা এখানে বাচস্পতি মিশ্র বলছেন ভিন্নম, সেই শব্দটা ইউজ করছেন। So transcendent is different from the objects in which it is immanent. What is immanent is same as transcendent, but transcendent is different from the objects where it is immanent. সেটা আমাদের বুঝতে হবে। হাত তুলেছে। আমি সবার শেষে প্রশ্ন নেই আমার, সবার শেষে বলছি। নীলাঞ্জনা দি বলে। মহারাজ, তাহলে এই যে দিব্য বস্তু আমাদের মধ্যে যিনি রয়েছেন, দিব্য পুরুষ, তো তাকেই আমরা তাহলে সাক্ষী বা উইটনেস বলতে পারি, যিনি সবকিছু দেখছেন। Exactly, very good. Yes, that's a good idea. That is what Upanishad also says. উনি সাক্ষী মাত্র, উনি সবটা কোনোটাই মধ্যে ইনভলভ নেই। কেন? এই যে পাকা আমিটা, আমি করছি, আমি খাচ্ছি, আমি ভুগছি, এই কথাটা বলতে পারে না। পাকা আমি কি কখনো বলতে পারবে? ঠাকুরের যে পাকা আমিতে এসে গেলে তখন বলতে পারে না আমি ভুগছি বলে, আমি ভোগ করছি, এটা বলতে পারে না। কেন? সেই আমি তো আলাদা, ভিন্ন এইসব কাজ থেকে। কাঁচা আমি বলতে পারে আমি ভুগেছি, আমি ভুগছি বলে, সেই জন্য ইয়েস।
তো সাক্ষী হিসাবে থাকে। এই সাক্ষীটাই তুরীয় অবস্থা যেটা বলা হয়। যখন মনটা তুরীয় অবস্থাতে উঠে যায় তখন মনটা সাক্ষী হয়ে যায়, তার কিছু সবকিছু দেখে যাচ্ছে, কিন্তু not involved itself into all the activities. It's a beautiful state of affairs. আচ্ছা, আরেকটা গীতাতে যখন সবকিছুর কারণ হিসেবে ওই যেরকম পিপ্পলাদ ঋষিকে জিজ্ঞেস করেছেন যে আমি যে ঘুমিয়ে পড়ছে সে কে, আর তাকে জাগালো কে, এইরকম কারণ হিসেবে। আর যেখানে গীতাতে ভগবান 18 চ্যাপ্টারে বলছেন যে মানে এই সবকিছু কারণের 5টা হেতু, ওই তারপরে অধিষ্ঠানং তথা কর্তা কারণঞ্চ পৃথগ্বিধম, সেইটা বলছেন। সেইখানে যে দৈবং চৈবাত্র পঞ্চমম, সেটাও কি একই মিনিং, না সেটা অন্য কোনো কারণের হেতু হিসেবে ভগবান আছেন সেই হিসেবে বলছেন? এখন সেখানে যেটা বলা হচ্ছে, আমাদের দৃশ্য, আমরা যেটা এই দুনিয়াকে সত্য বলে মনে করছি, সেটা মনে করেই তো আমরা সবকিছু অ্যাক্টিভিটিস করছি, তাই না? না হলে আমরা কাজে যাব কেন, আমরা খাবো কেন, সবকিছু আমরা করছি এই দুনিয়াটা সত্য বলেই। তো এই দুনিয়া সম্বন্ধে প্র্যাকটিক্যাল লেভেলে যেটা উনি এই ব্যবহার যে জগতের সম্বন্ধে উনি বলতে গিয়ে বলছেন, তুমি এই চারটি মাত্র নেই, এটা কারণ নেই কর্মের জন্য, এটা দৈবম বলে একটা কারণ আছে, সেটা হচ্ছে সাক্ষীভূত, সেটাও আছে বলেই তো এইসব কিছু হচ্ছে, না হলে ওটা না থাকলে হতো না। এই প্রপঞ্চটাই নেই যদি সেই দেবতাটা নেই, দৈব বস্তু আছে বলে এই বস্তু, এই জগৎ বস্তুটা আছে। জগৎ বস্তু লুপ্ত হয়ে যাবে যখন দৈব বস্তুটা না থাকলে, সেটা লজিক্যালি ইম্পসিবল হয়ে যায়। সেই জন্য দেব বস্তু বলে একটা থাকবে। কারেক্ট। আর কেউ আছে? হাত তুলেছিল একবার, নীলাঞ্জনা হাতটা এখনো রেজ আছে তো, সরকার হাত তুলেছিল। মহারাজ, আমার একটা খুব ছোট্ট সাধারণ প্রশ্ন, তাহলে মহারাজ কি যখনই আমরা যা কিছু দেখব বা স্বপ্নে, জাগ্রত অবস্থায় বা স্বপ্নে, মানে যখন যা কিছু পারসিভ করব সবসময় ভাববো যে আমি নই, সেই দিব্য চেতনাই সবকিছু করছে? খুব ভালো কোশ্চেন। যে দিব্য বস্তুটা কোনোটাতে কানেক্টেড নেই, তাকে কি বলবে তুমি তা করছে, সে করছে? সেই তো মহারাজ, কি করে পারবো সেটা? সেটা ভক্তি ভাবে আমরা যদি অ্যাপ্রোচ করি লাইফকে, তখন আমরা বলি সবকিছু ভগবান করছেন, আমি করছি না। এটা কি জন্য আমি করছি না বলে এটা ভাবতে বলছেন ঠাকুর আমাদের, বারবার এটা ভাবতে হবে। কেন? যেহেতু ওটা কাঁচা আমিটা সবসময় সামনে আসে, তাকে মারবার উপায়টা কি? আরেকজনের উপরে তুমি না পড়লে ওই ভারটা, তুমি কাঁচা আমিকে তো মারতে পারছো না। তো সেই কারণে আমি করছি না, ভগবান সব করছেন, এইভাবে আমাদের মনের মধ্যে বারবার বুঝতে হবে। তো ভগবানই সবকিছু করছেন, এরকম করে তারপরে বোঝা যাবে ভগবানের কাছে তো 4 রকম মুক্তি আছে না, যেগুলি তুমি জানো 4 রকম মুক্তি। সেটাতে একটা মুক্তি সায়ুজ্য বলে একটা আছে। সায়ুজ্য মানে ভগবানের সঙ্গে এক হওয়া যাওয়া, সেটা এলেই তখন এগুলিতে আমরা ফ্রি হব, না হলে দ্যার ইজ নো লিবারেশন ফর আস, মোক্ষটা নেই। হ্যাঁ, প্রণাম মহারাজ। আমার যেটা প্রশ্ন নয়, আমি যে আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজজির বই থেকে করছি, মহারাজজির জন্মদিন রবিবার করছে 8 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর, ওকে। মহারাজ, তো আপনার কিছু স্মৃতি যদি ওনার থাকে একটু শুনতে চাই, যদি কিছু। অ্যাকচুয়ালি কি হলো জানো তো, আমাকে হেডকোয়ার্টার সবসময় অন্যত্রই রেখেছিল। যেমন 10 বছর আমি অরুণাচল প্রদেশে ছিলাম, সেখান থেকে ওই পাহাড় থেকে নিচে নামানা খুবই রেয়ারলি আমি আসতাম কলকাতাতে। সেই জন্য মহারাজের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যে করা সেটা ছিল না। আর যখন মহারাজ প্রেসিডেন্ট হয়ে যখন মঠে এলেন, আর তার আগে 1 বছর 2 বছর আগে উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন কাকুরগাছিতে। সেই কাকুরগাছিতে থাকাকালীন আমার পোস্টিংটা হলো সেবা প্রতিষ্ঠানে, শিশু মঙ্গল যেটা বলা হয় ক্যালকাটাতে, সেখানে পোস্টিং হলো।
তো সেখান থেকে ডাক্তারদের নার্সদের নিয়ে আমি ওনাকে মান্থলি চেক আপের জন্য যেতাম, গাড়ি নিয়ে যেতাম ওখানে। তো ওখানে ওদেরকে নিয়ে গিয়ে তো উনি খুব মজা করতেন, ডাক্তারদের সঙ্গে খুব মজা করতেন, সব খাওয়াতেন ভালো করে ওখানে। তারপরে এইসব কথা আমি শুনেছি, কিন্তু পার্সোনালি আমি ওনার সঙ্গে খুব নিকটভাবে কথা বলা এইসব হয়নি। যেমন আমার গহনানন্দ মহারাজ সঙ্গে হয়েছিল, সেই গহনানন্দ মহারাজ ওখানেই ছিলেন হেড, ওনার সঙ্গে খুবই পার্সোনালি আমার খুব ক্লোজ কন্ট্যাক্ট ছিল, যেটা ভূতেশানজি মহারাজ সঙ্গে আমার হতে পারেনি। তারপরে উনি প্রেসিডেন্ট হয়ে চলে এলেন ঠাকুরগাছ থেকে, তখনও আমরা যেতাম। অনেক সময় আমি না গেলে আরেকজন সাধু যেত, এর কাজের উপরে নির্ভর হতো সেরকম। তারপরে 6 বছর বাদে আমি চলে এলাম রাঞ্চি। তো রাঞ্চিতে চলে এসেছি, ওখানে 12 বছর ছিলাম। তো মহারাজকে তো আমি যখনই কলকাতা মঠে যেতাম তখন দেখা করতাম, কিন্তু মহারাজ তারপরে অনেক দিন ছিলেন মহারাজ ক্যালকাটার পরে। তো মহারাজকে আমি ক্লোজলি আসেনি বলে পার্সোনাল রেমিনিসেন্সেস কিছু আমি বলতে পারছি না। এরকম অনেক সাধুদের আমাকে জিজ্ঞেস করে, কিন্তু যেহেতু আমি ইটানগরে থাকাকালীন কলকাতা আসার ছিল না বলে আমি অনেক সাধুদের সঙ্গে আমার পরিচয় হয়নি। কিন্তু এই গহনানন্দ মহারাজ আমাকে ওই পাহাড় থেকে নামিয়ে কলকাতাতে আনলেন, উনি যখন পোস্টিং করলেন আমাকে, সেই জন্য ওনার সঙ্গে আমার এটা কাছে যাওয়ার এটা সুবিধাটা হলো। মহারাজ এখানে উপস্থিত আছেন আরেকজন মহারাজ, তাহলে তার থেকে কিছু, কারণ সে প্রভুদাত্মানন্দ, তুমি শুনছো কি? ভূতেশানজি সম্বন্ধে কিছু বলতে পারবে? হ্যালো? না, উনি এখন অফিসে আছেন, অফিসে বসে বসে শুনছেন উনি, কিন্তু ডাইরেক্টলি খুলে আসতে পারবেন না মনে হচ্ছে। আমাকে বললেন আমি অফিসে কাজে আছি, একটা মেসেজ দিয়েছেন দেখবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যান্ড রেজ করেছে। প্রণাম মহারাজ। মহারাজ, আপনার স্মৃতি কথা কিছু কিছু ব্লগে, আপনার যে ব্লগটা আপনি লিখতেন তাতে পড়েছি, সেটা আপনি এখন আর কোনো আপডেট নেই। হ্যাঁ, আপডেট নেই, ওটা অনেকের আমাকে শুনেছি, মানে বলতে শুনেছি, আমাকে বারবার বলছে মহারাজ এখন তো এলগিরিতে আপনার কোনো কাজ নেই, আপনি কেন আপডেট করছেন না, এরকম জিজ্ঞেস করেছে ভক্তরা। সত্যি তো এলগিরিতে অত কাজ নেই বলে আমি ভাবলাম এটা তো রিট্রিট সেন্টার, আমিও রিট্রিট করবো, তা কিন্তু হচ্ছে না। মহারাজ আপনি সবসময় ব্যস্ত থাকেন, দেখা যায় এখানে ওখানে সব, ওখানকার মানে সব সেন্টারই আপনার আশীর্বাদ পাচ্ছে, খুব আনন্দ। প্রবলেমটা হচ্ছে কি, সেটা আমি একটা কারণ দেখিয়ে আমি আমার লেজিনেসটা আমি মানে হাইড করতে পারছি না, আমি একটু লেজি হয়েছে, এটাও ঠিক। এখন কি হচ্ছে, এই ব্লগগুলি জানো তো, ওই যে আমি যেটা ব্লগ করলাম ওয়ার্ডপ্রেস বলে একটা প্ল্যাটফর্মে, এই ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ওয়াজ ভেরি নাইস যখন আমি লিখতাম। এখন ইদানিং কাল কি হয়েছে, ওই ওয়ার্ডপ্রেসে তো বারবার ওরা চেঞ্জ করছে, তো হোল সিস্টেম অফ ব্লগ রাইটিং ওরা দে হ্যাভ চেঞ্জ ইট। এখন ওরা বলছে ব্লক সিস্টেম বলে একটা এনেছে, মানে প্যারাগ্রাফের জন্য একটা ব্লক, পিকচার জন্য একটা ব্লক, তারপরে কোটেশন দেওয়ার জন্য একটা ব্লক, এরকম ব্লক ব্লক করে আমাকে লিখতে হয়, তারপরে সেগুলি একসঙ্গে সূত্রে মরিগানা সেরকম আমাকে করতে হয়, সেটা আই ফিল ভেরি টায়ারসাম, সেই জন্য লেখা হচ্ছে না। দেখি ওটা তো আপনি, আমি যেটা করে ওয়ার্ডে পুরোটা লিখে নিয়ে আপনি যদি একেবারে কপি পেস্ট করে দেন তাহলে পুরোটা একসঙ্গে পেস্ট হয়ে যায়, তাহলে ওসব ঝামেলা থাকে না। না, কিন্তু যেরকম আমি চাইছি যে লেআউটটা সেটা আসছে না, ওইখানে ওই পুরোটা পেস্ট, রাইট আপটা পেস্ট করে দিয়ে তারপর আপনি যেখানে ছবিটা দিতে চান সেখানে যদি জাস্ট কার্সারটা নিয়ে ইনসার্ট ফটোগ্রাফ বলেন, ইনসার্ট ইমেজ বলেন, তাহলে ওখানে ইমেজ ইনসার্ট করা যায় করছে। কিন্তু কিভাবে করছে জানো তো, ওই পিকচারটা এই প্যারাগ্রাফকে দুটো করে ভাগ করে মাঝখানে থাকছে সেই পিকচারটা। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট পিকচার লাইক দ্যাট, আই ওয়ান্ট দ্য টেক্সট শুড গো অ্যারাউন্ড দ্য পিকচার, সেটা হচ্ছে না। এরকম অনেক রকম প্রবলেম আছে আমার, আমি যেটা দেখলাম, সেই জন্য আমার ওটাতে মনটাই যাচ্ছে না এখন লেখা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিওয়ান। হ্যাঁ মহারাজ, তাহলে আমাদের পরের দিনের ক্লাসটা নিয়ে একটা কথা, অক্টোবরের ফার্স্ট যে থার্সডেটা 3 তারিখ, আমার মনে হয় সেই দিনই কি আমাদের মহালয়া আছে। কেউ বললো 2nd অক্টোবর,
2 তারিখে মহালয়া বোধহয়। আচ্ছা হ্যাঁ 2 তারিখে মহালয়, অখণ্ডানন্দ মহারাজ জয়ন্তী, সেই জন্য। আর 3 তারিখে থার্সডে। ওকে, তো মহারাজ ওই ফর দিস অক্টোবর যদি এই টাইমটা সকালে না করে দুপুরে করেন, সেটা যে অন্য দিন হলেও হতে পারে, মানে আমাদের সোমা ইউএস থাকছে, তো ও তাহলে জয়েন করতে পারবে না, এইটা ওদের মিডল অফ দ্য নাইট, রাত 1:30-2 হয়ে যাচ্ছে। তো তুমি কোন সময়টা তুমি প্রপোজ করছো? ওটা ওই দুপুরে ওই 3:30 4টে, আপনি যেমন যদি 4টে থেকে বলেন। যেমন আমরা তৎপদমে বলে করি না 4:30, সেটা কি ওকে? তো আপনি যদি সেটা অন্য কোনো দিন বলেন তাহলে সেটাও হতে পারে। আপনি যদি থার্ড আই এম ফ্রি, কোনো প্রবলেম নেই। এইবার পুজোর সময় আমি কোথাও বাইরে যাচ্ছি না বলে এই আজ পর্যন্ত আমার একটা বিষয়। পুজোর সময় আপনি মঠে আসছেন না মহারাজ? না না, আচ্ছা, তাহলে এবারে দেখা হবে না পুজোর সময়? দেখা হবে না এবার। দেবী পক্ষ তো পড়ে যাচ্ছে, তাহলে আমরা কি ওই দিন আপনার কাছে দুর্গা সুক্তম বা দেবী সুক্তম এর উপরে শুনবো? ওই দুর্গা সুক্তমটাই নেওয়া যাক। হ্যাঁ, দুর্গা সুক্তম আমরা সবাই পড়ছি তো, দুর্গা সুক্তম অনেকে পড়ছে। ওটা আমাদের সিলেবাসে আছে মহারাজ। ওকে, দেন ইটস অলরাইট। আচ্ছা, টাইমটা কি 5টা সম্ভব হতে পারে? 5টা, 5 o'clock। তুমি তো ইন্ডিয়াতে আছো, তো তোমার কি অসুবিধা? 4:30? ওদের নিজেদের ক্লাস থাকে তো, ওই জন্য তো ওদের কোনোটাই আমরা অ্যাটেন্ড করতে পারি না। ওর তো সকাল ছাড়া বাকি সব ওদের। না, আমি সংঘমিত্রাকে বলছি, সংঘমিত্রাই বলবো না এখন। সংঘমিত্রাদের সারসের সব ওই, ওরাও তো 5 দিন বুকড 3:30 থেকে, ওই জন্য তো জিজ্ঞাসা সারসের ক্লাস ক্ল্যাশ হয়ে যায়। ওকে, 5 হলেও আমার কোনো অসুবিধা নেই। আপ টু 7 I have no problem. 5, 6, 7, 4:30 থেকে, that will be okay. ঠিক আছে, তাহলে আমরা 5 o'clock রাখতে পারি। না দিদি, তুমি আরেকটু চেক করে তারপরে নয় টাইমটা, এক্সাক্ট টাইমটা, মানে মোট কথা তাহলে নেক্সট মান্থে 3rd October আমাদের থার্সডে আমাদের বিকেল মানে আফটারনুনে হচ্ছে, মর্নিং এর বদলে। ওকে, থার্সডে I'll be at 3:30, আমার জন্য কোনো প্রবলেম হবে না। 3rd October কোনো অসুবিধা নেই। না 3:30 না, 3:30 আমার প্রবলেম হবে। 4:30 is okay। হ্যাঁ ঠিক আছে, এই 3rd October এর জন্য কোনো অসুবিধা নেই। তারপরে যদি, কারণ প্রত্যেকবার অমনি হয়ে যাচ্ছে একটু কোলাই। ঠিক আছে, প্রণাম মহারাজ।